ক্লাস 10-এর জন্য আগের দিন আমরা চলতরিৎ চ্যাপ্টারটা শুরু করেছিলাম। সেখানে পরিষ্কারভাবে আমরা দেখেছিলাম যে চলতরিৎ পড়তে গিয়ে আমাদের একদম প্রাথমিক কয়েকটা বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে প্রথমে, ঠিক আছে? সেই বিষয়গুলোর আগে জেনে নিয়ে তারপর আমরা পরবর্তী সূত্র এগুলোতে এগোবো। তাহলে আগের দিন আমরা যেরকম তড়িৎ আধান সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপর দেখেছিলাম যে আধানের একক কী হয়, এসআইতে একক কী, এবং কুলম্বের সূত্র সম্পর্কে আমরা দেখেছিলাম। সেখান থেকে আমরা তড়িৎ বলের পরিমাপ কীভাবে করতে হয় সেটা আমরা দেখেছিলাম। তাহলে এই যে ব্যাপারগুলো আমরা পড়েছিলাম, এবার আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ বিভব ও বিভব প্রভেদ। তড়িৎ বিভব মানে পোটেনশিয়াল, ঠিক আছে? আর বিভব প্রভেদ মানে হচ্ছে যে পোটেনশিয়াল ডিফারেন্স। তড়িৎ বিভব মানে ইলেকট্রিক পোটেনশিয়াল, আর বিভব প্রভেদ মানে পোটেনশিয়াল ডিফারেন্স। এবার এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখো, আমি একটা বোঝার জন্য আমি প্রথমে একটা ব্যাপার করে দেখছি। দেখো, আমি মনে করছি এখানে একটা যে কোনো মসৃণ সমতলের ওপর আমি একটা বৃহৎ মানে বেশ একটা বড়সড় আধান প্লাস কিউ আধান সেটা আমি রেখেছি এই এ বিন্দুতে। আমি মনে করছি এ বিন্দুতে প্লাস কিউ আধান রয়েছে। এবার প্লাস কিউ আধান থেকে সামান্য একটু দূরে আমি বি বিন্দুতে ধরি আর একটা কোনো আধান আমি রেখেছি, সেটা হচ্ছে কিনা প্লাস কিউ ওয়ান, ঠিক আছে? এটা আমি প্লাস কিউ আধান যেটা আমি এ বিন্দুতে রেখেছি বলছি, আর এ বিন্দু থেকে সামান্য একটু দূরে বি বিন্দুতে প্লাস কিউ ওয়ান আধান রাখা হয়েছে। তাহলে কী হবে? এটি দেখছো পরিষ্কার যে দুটো সমজাতীয় তড়িৎ আধান, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক। তাহলে এই প্লাস কিউ ওয়ান আধানটা একটা বিকর্ষণ বল অনুভব করবে। তাই হওয়া উচিত, সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে, এবং তার জন্য কী হবে? এই আধানটা কী করবে? এই প্লাস কিউ আধানের থেকে দূরের দিকে সরে যাওয়ার চেষ্টা করবে। বিকর্ষণ বল মানে সেটাই, যে এটা এর থেকে দূরের দিকে সরে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ আমি বলতে পারি যে এই আধানটা কিন্তু প্লাস কিউ ওয়ান আধানটা এরকমভাবে এ বি অভিমুখে গতিশীল হবে। অর্থাৎ আমি এটাকে দেখাতে পারি এইভাবে। দেখো, এটা এ বি অভিমুখে এই আধানটা গতিশীল হবে। এবার আমি এরকমই অন্য একটা বিন্দু, আমি মনে করি সি বিন্দুতে আমি অন্য একটা আধান রেখেছি, সেটা হচ্ছে কিনা মাইনাস কিউ টু পরিমাণ আধান আমি এখানে রেখেছি, মাইনাস কিউ টু আধান। এবার এখানে দেখো, এটা বিপরীত জাতীয় তড়িৎ আধান হচ্ছে একটা ধনাত্মক, এটা ছিল প্লাস কিউ, আর এটা হচ্ছে ঋণাত্মক আধান। তাহলে এই মাইনাস কিউ টু আধানটা কী করবে? একটা আকর্ষণ বল অনুভব করবে প্লাস কিউ আধানের প্রতি, এবং সেই জন্য কী হবে? সেটা কিন্তু ওই প্লাস কিউ আধানের কাছে সরে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ সেটা কিন্তু এইভাবে সি এ অভিমুখে সেটা গতিশীল হবে। এই মাইনাস কিউ আধানটা সি এ অভিমুখে গতিশীল হবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমি এই প্লাস কিউ আধানটার থেকে সামান্য দূরেও অন্য কোনো আধানকে যখন নিয়ে আসছি, সেই আধানটা একটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করছে। তো এই আধানের কাছাকাছি অন্য কোনো আধানকে নিয়ে আসলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনুভব করছে, এটাকে আমরা বলছি কি তড়িৎ বল। তাহলে একটা জিনিস এখান থেকে আমরা বলতে পারি যে কোনো একটি আধানকে, যেখানে আমি এই প্লাস কিউ আধানটাকে বলছি, একটা আধানকে কোনো একটা স্থানে রাখলে সেই তড়িৎ আধানটা তার চারপাশে এমন একটা অঞ্চল বা ক্ষেত্র থাকবে যার মধ্যে অন্য কোনো আধানকে নিয়ে আসলে সেই আধানটা একটা তড়িৎ বল অনুভব করবে, মানে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। এটাকেই আমরা বলছি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? তাহলে আমি বলছি আরেকবার যে যে কোনো তড়িৎ আধানকে আমরা কোনো স্থানে রাখলে সেই আধানটা তার চারপাশে এমন একটা ক্ষেত্র বা অঞ্চল থাকবে, সেই আধানের চারপাশে এমন একটা ক্ষেত্র বা অঞ্চল থাকবে যার মধ্যে অন্য কোনো আধানকে রাখলে সেই আধানটা একটা তড়িৎ বল অনুভব করবে। সেই ক্ষেত্রটাকেই আমরা বলছি, সেই অঞ্চলটাকেই আমরা বলছি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। বা আমি যেমন চৌম্বক ক্ষেত্র পড়েছিলাম, চুম্বকের ক্ষেত্রে যে একটা আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেই অঞ্চলটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবার আমরা অন্য একটা ভৌত রাশি সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে আমি যেটা করতে যাচ্ছি মানে তড়িৎ বিভব। দেখো, এখানে এইটা আলোচনা করার জন্য আমি কি করছি, আমি আরেকটা অবস্থানে, আমি মনে করি আমি একটা ডি অবস্থানে আমি একটা একক ধনাত্মক আধানকে রেখেছি। এবার একক ধনাত্মক আধান, এটা ধনাত্মক আধান হলে কি একটা স্বাভাবিক যে এই ধনাত্মক আধানটা কিন্তু একটা বিকর্ষণ বল অনুভব করবে। এবার
যেটা করা হচ্ছে, এই একক ধনাত্মক আধানটাকে আমরা ওই প্লাস কিউ আধানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা যদি পরিষ্কারভাবে আমি এটা ছবিটা করে নিই, দেখো, হ্যাঁ, তাহলে আমি যখন এইটাকে আমি এই অভিমুখে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, মানে এই একক ধনাত্মক আধানটাকে আমি এ বিন্দুর অভিমুখে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তখন কি করতে হবে, আমাকে একটা কার্য করতে হবে। কারণ কি, এই আধানটা একটা বিকর্ষণ বল অনুভব করছে এবং আমাকে এই আধানটাকে, একক ধনাত্মক আধানটাকে এই এ বিন্দুর দিকে, মানে প্লাস কিউ আধানের দিকে অগ্রসর করতে গেলে সেই বিকর্ষণ বলজনিত বাধাটাকে অতিক্রম করতে হচ্ছে, অর্থাৎ আমাকে কার্য করতে হচ্ছে। এবার আমি মনে করি যে আমি এইরকম একটা অবস্থানে, আমি মনে করি এই অবস্থানে এরকম নিয়ে গিয়ে আমি ছেড়ে দিলাম, তখন কি হবে, সেই আধানটা কিন্তু তখন গতিশীল হবে এবং সেটা ইডি অভিমুখে সেটা গতিশীল হবে। ঠিক আছে, আমি তাহলে বলতে পারি যে এই যে আমি প্রথমে একক ধনাত্মক আধানটাকে আমি প্লাস কিউ আধানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, সেখানে যে কার্য করছিলাম, কার্য করা হচ্ছিল, সেই কার্যটা কি হলো, এই কার্যটা কিন্তু ওই আধানের মধ্যে, এই একক ধনাত্মক আধানটার মধ্যে স্থিতিশক্তি রূপে জমা থাকবে এবং যখন আমি এই আধানটাকে এই বিন্দুতে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি, তখন কিন্তু সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং ইডি অভিমুখে এই আধানটা গতিশীল হয়ে বেরিয়ে আসবে। এবার তোমরা নিশ্চয়ই অভিকর্ষীয় স্থিতিশক্তির কথা তোমরা এর আগে পড়েছো, ক্লাস 9-এ মনে পড়ছে নিশ্চয়ই, যে সেখানে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলতে আমি বলছি যে মানে অবস্থানের পরিবর্তনের জন্য একটা বস্তুতে কার্য করার যে সামর্থ্য লাভ করতো, সেটাকে আমরা বলছি স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি। এবার ভূপৃষ্ঠের অবস্থানে আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তিকে শূন্য ধরতাম, আর ভূপৃষ্ঠ থেকে যখন আমি কোনো বস্তুকে ওপরে তুলে নিতাম, তখন কি হতো, সেখানে আমাকে অভিকর্ষের বিরুদ্ধে কার্য করতে হতো এবং সেখানে অভিকর্ষীয় স্থিতিশক্তি রূপে সেটা জমা থাকতো। সেখানে আমি বলছিলাম যে অভিকর্ষীয় স্থিতিশক্তি ছিল ধনাত্মক, আর মাটির নিচে, ভূপৃষ্ঠের নিচে ছিল অভিকর্ষীয় স্থিতিশক্তি ঋণাত্মক, এটা আমাদের ধরা হতো। এবার এখানেও সেরকম তড়িতের ক্ষেত্রে আমরা বলতে পারি যে অসীম দূরত্ব, সেইখানে মানে ইনফিনিটি ডিস্টেন্সে, সেখানে কি হচ্ছে, এই যে একক ধনাত্মক আধানটার স্থিতিশক্তি, সেটাকে আমরা ধরে নিই শূন্য। তাহলে আমরা বলতে পারি যে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয়, তাকে আমরা তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে বলছি তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে আমরা এখানে তড়িৎ বিভবের সংজ্ঞা কিন্তু এখান থেকে আমরা জানতে পারছি। আমি বললাম যে একক ধনাত্মক তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করতে হয়, তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে বলা হচ্ছে তড়িৎ বিভব। এবার আমি মনে করে নিচ্ছি যে অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে আমাকে কার্য করতে হচ্ছে ভি পরিমাণ। তাহলে ভি হলো কি ওই বিন্দুতে তড়িৎ বিভব, বুঝলে? তাহলে আমি যদি এই যে একক ধনাত্মক তড়িৎ আধানকে আমি যদি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দুতে নিয়ে আসতে যদি ভি কার্য করতে হয়, তাহলে আমি অসীম দূরত্ব থেকে এই বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসতে যদি আমাকে ভি কার্য করতে হয়, তাহলে আমি বলে দিচ্ছি যে সেখানে আমার এই বিন্দুতে তড়িৎ বিভবটা হচ্ছে কি ভি। এবার আমি মনে করো আমি প্লাস কিউ পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে নিয়ে আসছি এবং সেখানে আমাকে ডাব্লিউ পরিমাণ কার্য করতে হচ্ছে। তাহলে একক ধনাত্মক তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে ভি পরিমাণ কার্য করতে হয়, তাহলে কিউ আধানকে অসীম দূরত্ব থেকে আমরা ওই বিন্দুতে নিয়ে আসতে কত পরিমাণ কার্য এখানে করতে হবে, সেখানে আমরা বলতে পারছি ভি ইন্টু কিউ পরিমাণ কার্য করতে হচ্ছে। তাই তো হবে যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে নিয়ে আসতে ভি কার্য করতে হয়, তাহলে কিউ আধানকে ওই একইভাবে ওই বিন্দুতে নিয়ে আসতে অসীম দূরত্ব থেকে কত কাজ করতে হবে, ভি ইন্টু কিউ কার্য করতে হবে। তো ডাব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, এটা আমরা বলতে পারি। অর্থাৎ কৃতকার্য সমান সমান হচ্ছে তড়িৎ বিভব গুণ হচ্ছে তড়িৎ আধান, এটা আমরা কিন্তু এখান থেকে বলতে পারি।
এবার দেখো আমরা এবার তড়িৎ বিভব সম্পর্কে জানলাম। এবার আমি ধরে নিচ্ছি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই অবস্থিত দুটো বিন্দু, একটা বিন্দুকে আমি ধরে নিচ্ছি আর আরেকটা বিন্দুকে আমি ধরে নিচ্ছি এস। এবার অসীম দূরত্ব থেকে কোনো একটা একক ধনাত্মক তড়িৎ আধানকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত আর বিন্দুতে আনতে কৃতকার্য আমি ধরে নিচ্ছি ভি আর। ঠিক আছে, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আর বিন্দুতে আনতে কৃতকার্য হচ্ছে আমি ধরে নিচ্ছি ভি আর। আর অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এস বিন্দুতে আনতে কৃতকার্য আমি ধরে নিচ্ছি ভি এস। ঠিক আছে, তাহলে অসীম দূরত্ব থেকে যদি আমার এস বিন্দুতে একক ধনাত্মক তড়িৎ আধানকে আনতে কৃতকার্য ভিএস, আর অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক তড়িৎ আধানকে আর বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য হলো ভি আর, তাহলে আর বিন্দু থেকে এস বিন্দুতে একক ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যেতে কৃতকার্য কত হবে? সেখানে আমি বলতে পারি যে অসীম দূরত্ব থেকে নয়, আমি আর বিন্দু থেকে এস বিন্দুতে আমি যদি একক ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যাচ্ছি, তাহলে সেখানে কিন্তু কৃতকার্য হচ্ছে কত? ভি এস মাইনাস ভি আর। এবার এইটাকেই আমরা বলছি কি ভি এস আর, অর্থাৎ এই এস আর আর বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, এই ভি এস আরটাকেই বলে, মানে ভি এস মাইনাস ভি আর। ঠিক আছে, তাহলে এস ও আর বিন্দুর বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স, বোঝা গেল? তাহলে এই যে দুই বিন্দুতে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কৃতকার্য করতে হয় তাদের যে বিয়োগফলটা ভি এস মাইনাস ভি আর, মানে এস বিন্দুতে তড়িৎ বিভব মাইনাস আর বিন্দুতে তড়িৎ বিভব, এটাই হচ্ছে কিনা দুই বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। এবার আমি এটা একক ধনাত্মক আধানের বেলায় বললাম। এবার যদি কিউ আধানকে আমি আর থেকে এস বিন্দুতে নিয়ে যেতে চাই, তাহলে সেখানে কৃতকার্য কি হবে? এটা একক ধনাত্মক তড়িৎ আধানের বেলায়, এবার আমি এটাকে কিউ আধানকে আমি করছি কি, আমি আর বিন্দু থেকে এস বিন্দুতে আমি নিয়ে আসছি, আর বিন্দু থেকে এস বিন্দুতে নিয়ে আসছি। তাহলে সেখানে আমার কৃতকার্য হচ্ছে কত না কিউ ইন্টু ভিএস মাইনাস ভিআর বা কিউ ইন্টু ভি এস আর, এটা আমরা বলতে পারি। এবার এই কৃতকার্য পরিমাণটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে W1। তাহলে আমি বলতে পারি যে ভি এস আর ইকুয়াল টু W1 বাই কিউ, যেটা বলছিলাম যে বিভব প্রভেদ ইকুয়াল টু হচ্ছে এই যে কৃতকার্যটা এখানে হলো W1 বাই হচ্ছে তড়িৎ আধান, মানে কতটা আধানকে আমি নিয়ে আসছি। এবার এখানে আমি যদি সিজিএসে আমরা জানি যে তড়িৎ আধানের ক্ষেত্রে বলেছিলাম একক হয় ইএসইউ আধান বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আধান বা স্ট্যাট কুলম্ব, আর সিজিএসে আমরা কার্যের একক জানি যে আর্ক। বিভব প্রভেদের ক্ষেত্রে আমরা তাহলে আমি কি পাবো? তাহলে আমি এখানে করছি কি, আমি কিউ ইকুয়াল টু 1 ইএসইউ আধান বসাচ্ছি, W1 ইকুয়াল টু আমি 1 আরকে বসাচ্ছি, সেখানে ভিএসআর হয়ে যাবে তাহলে কত? 1 আর্ক বাই 1 ইএসইউ আধান ইকুয়াল টু হচ্ছে 1 ইএসইউ বিভব। এটাকে আমরা কিন্তু বলি হচ্ছে স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, তড়িৎ আধানের যেমন সিজিএস ইউনিট আমি বলেছিলাম যে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধান, সেরকম বিভবের ক্ষেত্রেও এর সিজিএস ইউনিট হবে ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এটা এবার আমি সিজিএসে বললাম। এবার আমি এসআইতে আমি করছি কি, কিউ ইকুয়াল টু আমি 1 কুলম্ব ধরছি, W1 মানে কার্যের একক আমরা জানি জুল, তাহলে এসআইতে আমি W1 ইকুয়াল টু 1 জুল ধরছি। তাহলে সেক্ষেত্রে আমার ভিএসআর হচ্ছে কি 1 জুল বাই 1 কুলম্ব ইকুয়াল টু হচ্ছে কি না 1 ভোল্ট। ঠিক আছে, এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের যে এককটা হচ্ছে সেটা হচ্ছে ভোল্ট, এটাকেই আমরা সংক্ষেপে ক্যাপিটাল ভিতে লিখতে পারি। চার্জকে যেমন কুলামকে সি ক্যাপিটাল সি লিখি, জুলকে আমরা ক্যাপিটাল জে লিখি, সেরকম ভোল্টকে আমরা লিখি হচ্ছে তোমার ক্যাপিটাল ভি। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি।
এবার তাহলে আমি এখানে কি বলতে পারছি যে আমি 1 ভোল্ট বলতে কি বুঝবো না, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটা বিন্দু থেকে অপর আরেকটা বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটা বিন্দু থেকে অপর আরেকটা বিন্দুতে আমি 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে 1 জুল কার্য যদি করতে হয়, তাহলে এই দুই বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদটা সেটাকে আমরা বলছি 1 ভোল্ট। আবার বলছি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত দুটো বিন্দু নিয়েছি, তার মধ্যে একটা বিন্দু থেকে অপর একটি বিন্দুতে যদি 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই দুই বিন্দুর বিভব প্রভেদ আমরা বলছি 1 ভোল্ট। ভোল্ট কি হচ্ছে এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের একক। আর এখানে আমরা ভোল্ট এবং ইএসইউ বিভবের মধ্যে একটা সম্পর্ক বলতে পারি। এখানে আমি পরিষ্কার দেখছি যে 1 ভোল্ট ইকুয়াল টু হচ্ছে কি 1 জুল বাই 1 কুলম্ব। এবার 1 জুল মানে আমরা জানি যে 10⁻7 আর্গ, জুল আর আর্গের একটা সম্পর্ক আছে। আর 1 কুলম্ব মানে আগের দিনই দেখেছিলাম যে 3 × 10⁹ ইএসইউ আধান। তাহলে আমরা এখানে দেখো পেয়ে যাচ্ছে 10⁻7, এখানে যদি ক্যান্সেল করে এখানে 10 স্কোয়ার থাকবে, 1/3 × 10 স্কোয়ার মানে 1/300 হচ্ছে তোমার আর্গ বাই ইএসইউ আধান। এবার আর্গ বাই ইএসইউ আধান মানে দেখো 1 ইএসইউ বিভব, তাহলে এত ইএসইউ বিভব। এবার আমি 300কে ওদিকে নিয়ে যাই, তাহলে আমি পাচ্ছি 300 ভোল্ট ইকুয়াল টু হচ্ছে 1 ইএসইউ বিভব। এইটা হচ্ছে কিনা ইএসইউ বিভব মানে স্ট্যাট ভোল্ট, অর্থাৎ বিভব প্রভেদ এসসিজিএস একক এবং এসআই একক মানে ভোল্ট, এদের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে 300 ভোল্ট ইকুয়াল টু 1 ইএসইউ বিভব। তো আজ আমরা তাহলে এই অবধি রাখছি, মানে বিভব প্রভেদ অবধি আমরা জানলাম, তড়িৎ বিভব ও বিভব প্রভেদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে আমরা তড়িৎচালক বল সম্পর্কে আলোচনা করব।